বাঙালির উঠলো বাই তো কটক যায়, ঠিক তেমনই আমার অবস্থা। তাই জন্য মনে হলো যে একটু যাই ঘুরে আসি দীঘায়। তো চলে এসেছি, এখন বাজে প্রায় রাত 2:30, বুঝতে পারো ভোর। তো আমরা এখন নৈহাটি স্টেশনে বসে এখান থেকে ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে পৌঁছে যাব হাওড়া। আমাদের ট্রেন ছিল 6:35 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা কিন্তু ঠিক টাইমে একেবারে ছেড়ে দিলেও আমাদের কিন্তু পৌঁছেছিল প্রায় 12:30, যেটা পৌঁছানোর কথা ছিল 10টার মধ্যে। যাই হোক 1.5 ঘন্টা মতন লেট, এটা মানা যায় যেহেতু আমরা আসছি আমার ফেভারিট দীঘা। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়েছে এটাই আবার ব্যাক সকাল সকাল আসার একটাই মানে এই ট্রেনটা যদি একটু কষ্ট করে ধরা যায় না তাহলে 2 দিন পুরো পাওয়া যায়, যেই 2 দিন আমরা ঘুরবো আর 3 নম্বর দিন আমরা বাড়ি যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, তোমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক টোটো অটোওয়ালার দাঁড়িয়ে থেকে যারা 5 টাকা বা 10 টাকার বিনিময়ে তোমাদের বলে নিউ দীঘা নামিয়ে দেবো। আর হোটেলের সাথে কিন্তু এদের লিঙ্ক আপ থাকে, একদম এদের পাদে ফানা দিয়ে সোজা টান টান বেরিয়ে যাও। স্টেশন থেকে বেরোলে এটাই কিন্তু নিউ দীঘা। আর এইটা যে রাস্তাটা দেখছো এটা কিন্তু ওল্ড দীঘার জন্য যাচ্ছে, জন প্রতি 20 টাকা করে নেবে শেয়ারে গাড়ি। ঠিক আছে, এখান থেকে নিজেদের মতন পছন্দ মতন হোটেল তোমরা নিজেরা নিয়ে নাও খুঁজে, তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা সেভ হবে। এবার চলে আসি এখানে, দেখো বাসের জন্য যদি কেউ মনে করো ট্রেনের থেকে বাসে আসবে তাহলে কিন্তু এটা কিন্তু সরকারি বাস। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা আসতেই পারো অনায়াসে। আমাদের কিন্তু টিকিট ভাড়া পড়েছিল 125 টাকা করে। সকালবেলায় এসে প্রায় 12টার 1টা বেজে গেছিলো। তো তারপরে এসে আমরা স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম কিন্তু একটু মার্কেট ঘোরার উদ্দেশ্যে। এখান থেকে গিফট পারপাস তোমরা যদি কেউ গিফট নিতে চাও এখানে অনেক অপশান রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি। আর অবশ্যই কিন্তু শাখা কালেক্ট করতে কিন্তু ভুলো না, এখান থেকে 100 টাকা থেকে শুরু হয় শাখা। এবার অরিজিনাল শাখা কিনা সেটা তোমরাই বুঝে নেবে। ঠিক আছে, এখানে সমুদ্রের ধার ধরেই কিন্তু তোমরা ওল্ড দীঘায় চলে আসতে পারবে। ঠিক আছে, আমরা যেহেতু এই সিজনে গেছিলাম, কিন্তু চেষ্টা করবে যে ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চের ফার্স্টের দিকে যাওয়ার, তাহলে কিন্তু তোমাদের ভাড়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু একটু কম পড়বে। আচ্ছা, ডে 2 সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম মোহনার উদ্দেশ্যে। আর এই দেখো জগন্নাথ দেবের মন্দির, যেটা কনস্ট্রাকশনের কাজ মোটামুটি প্রায় শেষ হয়েই গেছে, 25 সালে যেহেতু এটা উদ্বোধন হবে। আর এটা হচ্ছে মুখ্য দুয়ার। আর এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে দীঘার জন্য। আমার তো খুব ভালো লাগে, ভালো লেগেছে বলতে পারো। তোমাদেরও জগন্নাথ দেব শুধু পুরীতেই নয়, এখন দীঘাতেও বিরাজমান হবে, সেটা 2025 সালে উদ্বোধন হবে। তো এখন আমরা চলে গেছিলাম মোহনার উদ্দেশ্যে। আর এখানে মোহনা যদি তোমরা অটো করে আসো তাহলে 30 টাকা বা 20 টাকা যে যেরকম আর কি নেবে। আমরা যেহেতু রিজার্ভ করে এসেছিলাম সেই জন্য কিন্তু আমাদের 600 টাকা পড়েছিল। আর অন্যান্য জায়গাগুলো কিন্তু আমরা ঘুরেছিলাম। আর এইখানে যে চিংড়িগুলো দেখছো এই টাইমে কিন্তু প্রচুর মাছের আমদানি। সেই টাইমে আমরা গেছিলাম, ইলিশের জাস্ট সাইজগুলো মারাত্মক বড় বড়। আরও অনেক রকম মাছ আছে যেগুলো তোমরা হয়তো চিনবে। আর মোহনার এটা শেষ সীমানা। আর যখন আমরা গেছিলাম তখন প্রায় জোয়ার আসছে, আর দেখো ঢেউগুলো জাস্ট আছড়ে পড়ছে, দেখে যেন মনটা পুরো ভালো হয়ে গেল। আর ভোরের যে ক্লান্তি সেটা মিটে গেল। আমাদের এখানে শুধু মোহনা নয়, আমাদের এখান থেকে মোহনা থেকে শুরু করে শঙ্করপুর আর নয়া কালী মন্দির, উদয়পুর, তাজপুর, তালসারি থেকে শুরু করে বিভিন্ন 4 থেকে 5টা স্পট ঘুরে দেখাবে আমাদেরকে বলেছে। আর আমরা দুজন যেহেতু টোটোতে, আমাদের 600 টাকা মতো নিয়েছিল, আরও 800 টাকা মতো চাইছিলো। আমরা একটু বার্গেনিং করেছি, তোমরা যতটা বার্গেনিং করতে পারবে সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করবে। আর লোকজন যদি বেশি হয় তাহলে সেই জিনিসটা আরও আর কি ডিভাইড হয়ে যাবে। তো এখানে মোহনাটার পুরো ভিউটা নিয়ে সকালে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গেলাম আর শঙ্করপুরের উদ্দেশ্যে। এখানে যে সৌন্দর্য আর তার সাথে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু আমাকে সত্যিই মুগ্ধ করেছে। সরকার কিন্তু সত্যি এত সুন্দর কাজ করেছে। আর এই যে দীঘার আরও একটা আকর্ষণ, মেন গেট, যারা বাসে করে আসবে তারা এই গেটটা অবশ্যই পাবে। এই গেটটা ক্রস করলে মানে তোমরা দীঘাতে কিন্তু এন্ট্রি নিয়ে নিলে। আর এদিকে আমরা চলে গেলাম শঙ্করপুরের উদ্দেশ্যে। এখান থেকে রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো এখানে আমরা যখন এসেছি আমাদের হোটেল ভাড়া এখন পড়েছে হচ্ছে 800 টাকা নন এসি, আর এসি নিলে 1200 থেকে 1500 টাকা মতন পড়বে আর কি। সেটা তো তারপর বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করে। আর তো তারপরে আমরা এখানে চলে এলাম শঙ্করপুর। আর দেখো এখানে আমরা যখন এসেছিলাম খুব একটা লোকজন ছিল না, তারপর আস্তে আস্তে লোকজন আসছিলো। যেহেতু আমরা অনেক ভোর বেরিয়েছি, চেষ্টা করবো অনেক ভোর বেরোনো, তাহলে কিন্তু অনেকটা কিন্তু তোমরা ঘুরতে পারবে, অনেকটা সময় পাবে। আমরা যেমন সত্যি 2 দিনে পুরোটা কভার করেছিলাম, কিন্তু একটু ভাগ্য খারাপ বশত আমি যেতে পারিনি উড়িষ্যার শেষ প্রান্ত চন্দ্রেশ্বর মন্দির, যেখানে আর কি স্বয়ং ভোলানাথ রয়েছেন, সেখানে যাইনি। কিন্তু চেষ্টা করবো পরের বছর আসার এবং যাওয়ার খুব চেষ্টা করবো সবার আগে সেখানে। আর তার সাথে কাজু উদ্যান তো রয়েছে।
ঠিক আছে, এখানে দেখো সুন্দর একটা ভিউ, তার সাথে এখানে যে সমুদ্রের ধারটা এত সুন্দর করে সাজিয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেকের ছবি টবি তোলা যায়। এখান থেকে সোজা আমরা বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গিয়ে আমাদের কিন্তু এই যে নয়া কালী মন্দির, সেখানে গেলাম। সেখানে তোমরা চাইলে পুজো দিতেই পারো এখানে। আর এখানের এন্ট্রি যে গেটটা এত সুন্দর, একটা পুরনো দিনে কোনো মন্দিরে ঢুকছে এরকম আর কি মনে হচ্ছে। তো এখানে টোটো পার্কিং চার্জ আমাদের 15 টাকা না 20 টাকা মতো পড়েছিল, আমি ঠিক বলতে পারবো না, 20 টাকায় ধরো পড়েছিল। আর এখানে গাড়ি নিয়েও অনেকে আছে, তো সেটার আর কি তাদের উপর ডিপেন্ড করবে। আর এখানেও ছোটোখাটো কিছু দোকানপাট ছিল, আর কিছু প্রসাদের দোকানও ছিল। আর এখানে একটা যারা আর কি মানত করে তার জন্য এইটাকে স্কিপ করে আমি জাস্ট চলে গেলাম মন্দিরে। এত সুন্দর হোয়াইট কালার, আমার এত ভালো লাগছে যেন, আর শান্ত পরিবেশ, যেটাই আর কি সবচেয়ে বেশি ভালো। এত লোকজন থাকা সত্ত্বেও কোনো শোরগোল কিন্তু কিছু হয়নি। আর ধীরে ধীরে দেখো মন্দিরের উদ্দেশ্যে আমরা উঠছি। নয়া কালী মাতার মন্দির এটা রয়েছে। এখানে পুজো চলছিল, আমরা যে টাইমে গেছিলাম আরতি চলছিল। আর এই যে মায়ের দর্শন করে নাও তোমরা, অবশ্যই কিন্তু যেতে ভুলো না, ঠিক আছে। এখানে অনেকে পুজো দিচ্ছিল। এরপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম তালসারি, উদয়পুর, তাজপুরের উদ্দেশ্যে, ঠিক আছে। আর এখানে দেখো মনে হচ্ছে পুরো ভাটায় এত দূর কিন্তু জল চলে আসে। আর তো তখন অনেকটা শুকনো ছিল, আর প্রচণ্ড রোদ উঠে গেছিলো, ঠিক আছে। সকাল তখন মানে 7টাও বাজেনি, এতটা রোদ আমরা কিন্তু পেয়েছিলাম। তাই জন্য যতটা পারবে সকালবেলা ভোর ভোর বেরোলে কিন্তু ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম। আর এই যে সমুদ্রের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি একটা যে সোজা রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু আমরা চলে যাব। এছাড়াও এখানে কিন্তু রাধা গোবিন্দেরও একটা মন্দির রয়েছে, যেটা বন্ধ ছিল, আর তাই জন্য আর কি আমরা যেতে পারিনি, ওখানে আর দর্শন করতে পারিনি। এখানে চলে এসেছিলাম একদম শেষ প্রান্ত। এখানে কিন্তু লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু আমরা ছোট ছোট দেখতে পেয়েছিলাম একেবারে, ঠিক আছে। আর এই তোমরা যদি কেউ মনে করো যে তোমরা গাড়ি বা স্কুটি নিয়ে তোমরা ঘুরবে, এখানে কিন্তু অবশ্যই ভাড়া পাওয়া যায়, কিন্তু গাড়ি ভাড়া সামান্য হলেও পেট্রোলের দামটা তোমাদেরকে দিতে হবে। তার সাথে তোমাদের নিজস্ব কোনো আইডেন্টি কার্ড কিন্তু জমা রাখতে হবে। এটা কিন্তু একটা সুন্দর সুযোগ আছে, কেউ যদি না জানো, আমরা যেমন জানতাম না, তো পরে যখন জানলাম আমরা আফসোস করছিলাম, যে আমাদের ইচ্ছা ছিল, তো নেক্সট টাইমে আবার যাব। তো তোমরা যদি কেউ মনে করো যে প্ল্যান করছো, তাহলে অবশ্যই কিন্তু বাইকে এইটা নিতে ভুলো না। এবার চলে আসি যে ওল্ড দীঘা। ওল্ড দীঘার একদম নিশানি, এখান থেকে ওল্ড দীঘা সরে যাচ্ছে, আর এই দিকটায় পুরো নিউ দীঘা। দেখো সমুদ্রের ভিউটা এত সুন্দর লাগছে। বিকালটা পুরো এখানে কাটিয়ে সন্ধ্যেবেলা আবার মার্কেটে চলে এসেছিলাম সবার জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র নিতে। তো দিয়ে এখানে খাওয়া দাওয়া তো করে অনেকক্ষণ বসে, যেহেতু কালকে চলে যাওয়ার আমাদের সকাল 10:30টায় ট্রেন, তো সেই ট্রেনে আমরা যেহেতু বেরিয়ে যাব, তো টোটালটায় আমরা ঘুরে টুরে নিলাম, আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে কোন কোন জায়গাগুলো তোমরা একটুখানি পজ করে তোমরা দেখে নিতে পারো। তো আজকে রাতটা কাটিয়ে আজকে সকালবেলায় দেখো ট্রেনে উঠে পড়েছি, 10:30 বাজে, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, লাইক শেয়ার করতে ভুলবে।